ছাত্রীরা, গতদিন আমরা লিন তাপ অবধি পড়েছিলাম। আজকে আমরা সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প থেকে পড়া শুরু করব। ঠিক আছে, দেখো আমরা এটুকু নিচু ক্লাসে পড়েছি যে কোনো একটা পাত্রে জল রাখলে বা এই যে নদী নালা যা আছে সেই সমস্ত পুকুর সব প্রভৃতির জলই কী হয়, যে কোনো উষ্ণতায় জলতলের উপরিতল থেকে জল বাষ্পীভূত হয়। আর এই ঘটনাটাকে কি বলা হয়? বাষ্পায়ন। মানে যে কোনো উষ্ণতাতেই জলতলের উপরিতল থেকে জল কি হয়, বাষ্পে পরিণত হয়। এই ঘটনাটাকে আমরা জানি বাষ্পায়ন। দেখো এই বাষ্পায়নটা যদি আমরা একটা পাত্রে জল রাখলাম, জল রেখে পাত্রের মুখটা যদি খুলে রাখি, তাহলে কি হবে? সেই জলের উপরিতল থেকেও জল বাষ্পীভূত হবে, কিন্তু সেই জলীয় বাষ্পটা বাতাসে মিশে যাবে। কিন্তু ধরো একটা সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্পটা বোঝার জন্য যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ব্যাপারটা এরকম। ধরো একটা পাত্রের মধ্যে আমরা কিছুটা জল রেখেছি, কোনো উষ্ণতা কিন্তু দিচ্ছি না, এমনি নর্মাল ঘরের টেম্পারেচারে জল রেখেছি। আর জলের পাত্রের মুখটা কি করেছি, একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি, মানে একটা বদ্ধ পাত্রের মধ্যে, আবদ্ধ পাত্রে জল রয়েছে। এবার দেখো আমরা সাধারণভাবে কি জানি, যে কোনো উষ্ণতাতেই জলের উপরিতল থেকে কি হবে, জল বাষ্পীভূত হবে। ঠিক আছে, জল বাষ্পায়ন হবে। এই জলের উপরিতল থেকে বাষ্পায়নের ফলে কি হবে, জলের অণুগুলো বাষ্পের আকারে বেরিয়ে এসে ওই যে আবদ্ধ ফাঁকা জায়গাটা থাকবে সেটাতে ভর্তি হতে থাকবে। এই যে জলীয় বাষ্পের অণুগুলো ওই আবদ্ধ পাত্রের মধ্যে ঘোরাফেরা করছে, মানে কি, সেই জলীয় বাষ্পের অণুগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, এতে পাত্রের দেওয়ালে একটা চাপের সৃষ্টি হচ্ছে। এটাকে কি বলা হবে? বাষ্পচাপ। বাষ্পচাপটা আমরা বাষ্পায়নের ক্ষেত্রে তখনই পাবো যখন একটা আবদ্ধ পাত্রের মধ্যে হবে। আবদ্ধ পাত্রের মধ্যে হলে কি হবে, ফাঁকা ওপরের যে ফাঁকা জায়গাটায় জলীয় বাষ্পগুলো জমা হবে, সেগুলো ক্রমশ পাত্রের দেওয়ালে যে ধাক্কা খেয়ে ফিরে আসবে, এতে যে দেওয়ালের ওপর চাপ সৃষ্টি করবে সেটাকেই বলবে বাষ্পচাপ। এবার দেখো এই যে জলীয় বাষ্পের অণুগুলো কি করছে, পাত্রের দেওয়ালে ধাক্কা খাচ্ছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে। এরা কি করছে, ওই যে জলের উপরিতল যেখান থেকে জলটা বাষ্পায়ন হলো, সেই জলের উপরিতলের সঙ্গেও আঘাত করবে এবং জলে পরিণত হয়ে জলে প্রবেশ করবে। মানে কি হবে, জলের উপরিতল থেকে জল বাষ্পায়ন হয়ে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, আবার যে জলীয় বাষ্পটা উপরে জমা হচ্ছে তারাও কি করছে, ক্রমশ পাত্রের দেওয়ালে ধাক্কা খাচ্ছে, জলতলে ধাক্কা খাচ্ছে, কি আবার কিছুটা জলে ফিরে আসছে। মানে এই যে প্রসেসটা হচ্ছে, দেখো এরকম হতে হতে এমন একটা অবস্থার সৃষ্টি হবে যখন জলীয় বাষ্পে রূপান্তরিত হওয়া অণুর সংখ্যা, মানে জলতলের উপরিতল থেকে জলীয় বাষ্পে রূপান্তরিত হওয়া অণুর সংখ্যা, এখানে এই ছবিটা দেখো তাহলে একটু বুঝতে পারবে। জলতলের উপরিতল থেকে জলীয় বাষ্পে রূপান্তরিত হওয়া অণুর সংখ্যা এবং জলীয় বাষ্প থেকে যে সংখ্যক অণু জলে পুনঃপ্রবিষ্ট করছে তাদের সংখ্যা সমান হবে। কথাটা বোঝা গেল? বোঝো, জলের উপরিতল থেকে জল বাষ্পে পরিণত হচ্ছে, আবার ওদিকে বাষ্পটা পাত্রের দেওয়ালে ধাক্কা খাচ্ছে, জলের উপরিতলে ধাক্কা খাচ্ছে, এর ফলে জলে পুনঃপ্রবিষ্ট হচ্ছে। এই যে দুটো প্রসেস যখন এমন একটা অবস্থার সৃষ্টি হবে, যখন জলীয় বাষ্পে রূপান্তরিত অণুর সংখ্যা আর ওপরে জমা হওয়া জলীয় বাষ্প জলে রূপান্তরিত হওয়া অণুর সংখ্যা সমান হবে। ঠিক এই যে অবস্থা, যখন জলতল থেকে যতগুলো অণু বেরিয়ে আসে জলতলের উপরের অংশ থেকে, ঠিক ততগুলো অণুই বাষ্পীয় অবস্থায় থেকে তরল অবস্থায় চলে আসে। ঠিক আছে, এই অবস্থায় এই আবদ্ধ পাত্রের ওপরে যে বাষ্পটা থাকে সেটাকে কি বলা হবে? সম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কিভাবে বোঝাচ্ছে যে সম্পৃক্ত বাষ্পটা কি করে হচ্ছে। মানে জল যতটা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, জলীয় বাষ্প ততটা জলে পরিণত হচ্ছে। এই অবস্থাটার যখন সৃষ্টি হবে তখন তার উপরের যে জলীয় বাষ্পটা থাকবে, ওই আবদ্ধ পাত্রের উপরে যে বাষ্পটা থাকবে সেটাকে কি বলা হবে? সম্পৃক্ত বাষ্প। বোঝা গেল? এবার দেখো তাহলে সম্পৃক্ত বাষ্প কাকে বলে যদি আমাকে বলা হয়, এটা কিভাবে হলো, আমরা একটা পদ্ধতি দেখলাম যে পরীক্ষার মতো করে যেটা কি হচ্ছে। এবার দেখো তাহলে সম্পৃক্ত বাষ্প কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায়, দেখো সম্পৃক্ত বাষ্প বলার সময় নির্দিষ্ট উষ্ণতাটা কিন্তু খুব দরকার। কোনো একটা বায়ু, ধরো একটা নির্দিষ্ট কোনো একটা বাষ্প একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত, ঠিক আছে, কিন্তু কোনো একটা বায়ু একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত, কিন্তু যে মুহূর্তে দেখা গেল আমি
উষ্ণতাটা কমিয়ে দিলাম, সেক্ষেত্রে আবার সেটা চেঞ্জ হয়ে গেল। মানে উষ্ণতাটা কিন্তু উল্লেখ করা খুব দরকার। তাই কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সর্বাধিক যত পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকতে পারে সেই বাষ্পকে কি বলা হবে? সম্পৃক্ত বাষ্প। কেন আমরা বলছিলাম যে জলতলের উপরিতল থেকে যতটা জলীয় বাষ্প হবে, জলীয় বাষ্প থেকে ততটাই জল হবে, এরম অবস্থার সময় বাষ্পটাকে আমরা সম্পৃক্ত বাষ্প বলবো। কারণ দেখো, কারণ কি, যতটা জলীয় বাষ্প এসে গেল জলে, ততটাই আবার জল থেকে জলীয় বাষ্প উৎপন্ন হলো, মানে আর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ওই আবদ্ধ পাত্রের বায়ুটার মধ্যে নেই। তাই জন্যই বলবো যে তখন বায়ুটা সম্পৃক্ত হয়ে গেছে। এবার তাহলে সম্পৃক্ত বাষ্প কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ুর সর্বাধিক যত পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকা দরকার, যদি সেটা থাকে, তাহলে সেই উপস্থিত থাকলে সেই বাষ্পকে আমরা কি বলবো? সম্পৃক্ত বাষ্প। আর অসম্পৃক্ত বাষ্প কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, যদি তার চেয়ে কম জলীয় বাষ্প থাকে, মানে কি ওই বায়ুটার আরও জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে, যতটা থাকতে পারে যদি তার থেকে কম থাকে, মানে আরও ওই বায়ুটা জলীয় বাষ্প ধারণ করতে পারবে, তাহলে সেই বাষ্পকে আমরা কি বলবো? অসম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্পটা কাকে বলে বোঝা গেল। এবার দেখো, যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে শিশিরাঙ্ক। আগে একটু ভালো করে বোঝার চেষ্টা করো শিশিরাঙ্কটা কি। দেখো, বায়ুমণ্ডলে সবসময় আমরা কি জানি? কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে, আর সাধারণ অবস্থায় বায়ুটা, সেই বাষ্পটা হচ্ছে কি? অসম্পৃক্ত থাকে। মানে কি, ওই বায়ুটা আরও অনেকটা বাষ্প গ্রহণ করতে পারে, মানে যতটা গ্রহণ করতে পারে তার থেকে কম থাকে, তবে গিয়ে আমরা বলছি সেটা অসম্পৃক্ত বাষ্প। এবার দেখো, যখন রাত্রের বেলা বিকিরণ প্রভৃতি নানা ঘটনায় কি হয়, দিনের বেলা যতটা উত্তাপ থাকে বাইরে, রাত্রেবেলা কি হয়? একটু ঠান্ডা হয়ে যায়। মানে কি, দিনের বেলা উষ্ণতাটা বেশি থাকে, রাত্রেবেলা উষ্ণতাটা যখন কম হতে থাকে। ঠিক আছে, রাত্রেবেলা বিকিরণ ইত্যাদি নানা ঘটনায় যখন ভূপৃষ্ঠটা ঠান্ডা হয়ে যায়, তখন ভূপৃষ্ঠ সংলগ্ন কি হয়? বায়ুমণ্ডলও ঠান্ডা হতে থাকে। এর ফলে কি হয়, যখন কোনো বায়ু একটা যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, যদি তার উষ্ণতাটা কমিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়? তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কি হয়? কমে যায়। ওই জন্য একটু আগে বলছিলাম যে একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বা অসম্পৃক্ত বাষ্প বলা হবে। কারণ কি, যদি উষ্ণতাটা বাড়ানো হয় তাহলে বায়ুটা অসম্পৃক্ত হয়ে যাবে, আর উষ্ণতাটা কমানো হয়ে গেলে দেখা যেতে পারে যে ওর মধ্যে দ্বারা জলীয় বাষ্প দ্বারা বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে দেখো, শিশিরাঙ্কটা কি আর কিছুই না, যখন রাত্রেবেলা বিকিরণ প্রভৃতি ঘটনার দ্বারা ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে যায়, তার সংলগ্ন কি হয়? বায়ুমণ্ডলও ঠান্ডা হয়ে যায়। এর ফলে ওই বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কমে যায়। তার মানে দিনের বেলা যে বায়ুটা অসম্পৃক্ত অবস্থায় ছিল, রাত্রেবেলা উষ্ণতা কমে যাওয়ার জন্য সেই বায়ুটাই তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে গেল। ঠিক আছে, তার মানে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাটাকে কি বলা হবে? শিশিরাঙ্ক। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শিশিরাঙ্ক। তবে এইটা বুঝতে পারলে যে কেন বলা হচ্ছে যে রাতের দিকে, দিনের বেলা উষ্ণতা বেশি থাকে, ফলে বায়ুটা অসম্পৃক্ত থাকে, রাত্রেবেলা ওই বায়ু যখনই উষ্ণতাটা কমে যায়, ওই বায়ুটাই কি হয়? ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, কারণ উষ্ণতা কমলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কমে যায়। বোঝা গেল? তার মানে তখন ওই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, আর যে উষ্ণতায় এটা ঘটে সেটাকে বলবো ওই বায়ুর শিশিরাঙ্ক। ঠিক আছে, যে বায়ুটা সম্পৃক্ত হলো। এবার দেখো আর্দ্রতা। আর্দ্রতাটার কিছুই না, বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। বোঝা গেল? মানে যতটা জলীয় বাষ্প থাকবে সেটাই হচ্ছে তার আর্দ্রতাকে বোঝাবে। যেমন আমরা জানি বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই বর্ষাকালে বায়ুর আর্দ্রতা বেশি। আবার শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, তাই শীতকালে বায়ুর আর্দ্রতা কম। বায়ুর আর্দ্রতা যদি বেশি থাকে, মানে কি, জলীয় বাষ্প যদি বেশি থাকে তাকে ভিজে বায়ু, এবং বায়ুর আর্দ্রতা যদি কম থাকে তাকে বলা হবে কি? শুষ্ক বায়ু। ঠিক আছে, এগুলো মোটামুটি তোমরা একটু আধটু জানোই, পড়েছো। এবার আমরা যে দুটো বিষয় পড়বো সেটা হচ্ছে শিশির আর কুয়াশা। এটা আমি বলছি, তোমরা বোঝার চেষ্টা করো।
দেখো, শরৎকালে এবং শীতকালে সন্ধ্যার পর ভূপৃষ্ঠ শীতল হয়, এই সমস্ত ঘটনাটাই না সন্ধ্যের পর হচ্ছে। কেন বলো তো? ওই যে দিনের বেলা উষ্ণতাটা বেশি থাকছে, তার মানে কি বায়ুটা অসম্পৃক্ত থাকছে তার মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা। কিন্তু রাতের বেলায় যখন উষ্ণতাটা কমে যাচ্ছে তখন ওই বায়ুটাই কি হচ্ছে, ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হচ্ছে, আর তার ফলেই এই শিশির, কুয়াশা ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। দেখো, শরৎকালে এবং শীতকালে সন্ধ্যার পর ভূপৃষ্ঠ শীতল হতে থাকে, ফলে কি হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুও শীতল হয় এবং একসময় বায়ু তার মধ্যস্থ জলীয় বাষ্প দ্বারা কী হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। এবার বায়ুর উষ্ণতা যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায়, মানে যে উষ্ণতায় সম্পৃক্ত হলো তার থেকেও যদি নিচে নেমে যায়, মানে কি, দেখো ধরো বায়ু দিনের বেলা উষ্ণতা অনেকটা বেশি ছিল, রাত্রেবেলা উষ্ণতাটা কিছুটা কমে শিশিরাঙ্কে পৌঁছলো। শিশিরাঙ্কে পৌঁছানোর মানেটা কি, যে এই উষ্ণতায় এই বায়ুটার যতটা জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে ধারণ করে নিল। এবার যদি আমি শিশিরাঙ্কের থেকেও কোনো কারণে উষ্ণতাটা কমে যায়, তার মানে কি, যতটা জলীয় বাষ্প আছে অতটা তো আর ধারণ করতে পারবে না। তখন কি হবে, যে এক্সেস জলীয় বাষ্পটা থাকবে সেটা কী হবে, ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হবে, এবং এটাই ঘাসের আগায়, গাছের আগায় ইত্যাদি জমা হবে। এই জলকণাগুলোকেই বলা হচ্ছে শিশির। তাহলে শিশির পড়তে গেলে কি দরকার, টেম্পারেচারটাকে শিশিরাঙ্কের নিচে নামতে হবে। যদি শিশিরাঙ্কের নিচে নামে তবেই কি হবে, সম্পৃক্ত হয়ে গেল, শিশিরাঙ্কে সম্পৃক্ত হলো। আরও কোনো কারণ, ধরো 10 ডিগ্রিতে সম্পৃক্ত হলো, উষ্ণতা কমে, এবার যদি আরও কমে 5 ডিগ্রি হয়ে যায়, মানে কি এবার এক্সেস হয়ে যাচ্ছে, তো ওর ধারণ ক্ষমতা আরও কমে যাচ্ছে। এবার যেটা রয়েছে এক্সেস, সেটা কি করবে, সেটা জলকণায় পরিণত হবে, সেটা ঘনীভূত হয়ে যাবে। এই ঘনীভূত হওয়ার পর সেটা ঘাসের আগায়, গাছের আগায় ইত্যাদি জমা হবে, এটাকেই বলা হবে কি, শিশির। বোঝা গেল? এবার দেখো কুয়াশা। কুয়াশাটা হচ্ছে কি, ভূপৃষ্ঠের উপর অনেকখানি জায়গায় যদি কোনো কারণে বাতাসের উষ্ণতাটা কমে যায়, বাতাস তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। বাতাসের উষ্ণতাটা যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তখন বায়ু মধ্যস্থ কিছু পরিমাণ জলীয় বাষ্প কী হবে, ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধুলো কণাকে আশ্রয় করে বাতাসে ভাসতে থাকবে, একেই কুয়াশা বলে। শিশিরটা কী ছিল, যেটা ঘনীভূত হবে সেটাই পড়ে যাবে, ভাসতে কিন্তু থাকবে না। আর কুয়াশাটা কি, অনেকটা অঞ্চলের যদি উষ্ণতাটা শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তখন কি হবে, ওর বায়ুমধ্যস্থ কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধুলো কণাকে আশ্রয় করে বাতাসে ভাসতে থাকবে, একে বলা হবে কি, কুয়াশা। বোঝা গেল? তাহলে আমরা বুঝলাম সম্পৃক্ত বাষ্প কাকে বলে, অসম্পৃক্ত বাষ্প কাকে বলে, শিশিরাঙ্ক কি, আর্দ্রতা কি, শিশির কুয়াশা কীভাবে মানে পড়ে আর কি। তবে এটা মনে রাখবে, উষ্ণতা কমলে কিন্তু কি হচ্ছে, বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কমে যাবে, ঠিক আছে, আর উষ্ণতা বাড়ালে ধারণ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। এটা বোঝানো হয়েছে। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ব্যতিক্রান্ত মানেই বুঝতে পারছো, অ্যানোম্যালাস কিছু একটা বলছে। ব্যাপারটা কি, দেখো আমরা জানি তরল পদার্থকে যদি উত্তপ্ত করি সেক্ষেত্রে কি হয়, তরলের আয়তন বাড়ে, এবং শীতল করলে কি হচ্ছে, আয়তন কমে। এটাই হচ্ছে তরলের সাধারণ নিয়ম। কিন্তু জলের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায় না। কীরকম ব্যতিক্রম দেখা যায়, জলের উষ্ণতা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি আমরা নিয়ে এসে এবার ওটাকে আমরা ধীরে ধীরে উত্তপ্ত করা হলো, ঠিক আছে, দেখা যাবে যে জলের আয়তন না বেড়ে ক্রমশ কমছে, মানে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অবধি পৌঁছালে দেখলাম, আমি তো 0 থেকে 4 মানে কি, 0-র পরে 1, 2, 3, 4 মানে উষ্ণতা বৃদ্ধি করছি, কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলেও দেখছি যে জলের আয়তনটা না বেড়ে ক্রমশ কমছে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দেখলাম জলের আয়তন হ্রাস পেল। এবার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরে যদি আমি আরও উষ্ণতা বৃদ্ধি করতে থাকি, তখন দেখছি যে জলের আয়তনটা আবার বাড়তে থাকছে। বোঝাতে পারলাম ব্যাপারটা কি, মানে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, 0 থেকে 4 মানে কি, 0 থেকে 1, 2, 3 করে 4 অবধি যাচ্ছি, মানে কি আমি উষ্ণতা বৃদ্ধি করছি। সাধারণ নিয়মে কি হয়, উষ্ণতা বৃদ্ধি করছি মানে আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু জলের ক্ষেত্রে হচ্ছে কি, 0 থেকে 4 অবধি যখন আমি নিয়ে যাচ্ছি দেখছি ওদের আয়তনটা হ্রাস পাচ্ছে, কিন্তু 4 অবধি গিয়ে ওর আয়তন সব থেকে কমলো। এবার 4-এর পরে যখন আমি আবার উষ্ণতা বৃদ্ধি করছি দেখছি সাধারণ নিয়মে যেমন আয়তন বৃদ্ধি পায় সেরকমভাবে আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সংকোচন সেটা সর্বাধিক হয়, ঠিক আছে। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হবে। বোঝা গেল? দেখো, তাহলে এটাই হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণ, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত
আয়তন ক্রমশ কমছে এবং ঘনত্ব বাড়ছে। আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাহলে কি হচ্ছে, আয়তন সবচেয়ে কম, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব সর্বোচ্চ। এরপরে আবার তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন বাড়বে এবং ঘনত্ব কমবে। বোঝা গেল? এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, এর একটা ফলাফল আছে। এর একটা ভালো ফল হচ্ছে যে এই ব্যতিক্রান্ত প্রসারণের ফলে কি হয়, শীত প্রধান দেশে শীতের সময় জলচর প্রাণীদের জীবন ধারণের সুবিধা হয়। দেখো কিভাবে হয় সেটা বোঝার চেষ্টা করো। ধরো শীত প্রধান দেশে খুব যখন ঠান্ডা হয় তখন জলাশয়, মানে সেটা হ্রদ, সমুদ্র, নদী যাই হোক, সেই জলাশয়ের জলের উপরিভাগের জল কি হয়, ঠান্ডা হয়। ঠান্ডা হলে কি হবে, আমরা জানি কি, আয়তন 4 ডিগ্রি, 0 থেকে 4 ডিগ্রিটা বাদ দাও, আমি ধরে রেখেছি টেম্পারেচার 15 ডিগ্রি রয়েছে, এবার আস্তে আস্তে কমছে। এখানে কি হয়, আয়তন, টেম্পারেচার কমা মানে কি, আয়তন কমবে, ওটা সাধারণ নিয়মেই হবে। তাহলে কী হবে, উপরিভাগ ঠান্ডা হবে, আয়তন কমবে, ফলে কী হবে, জলটা ভারী হবে, তাহলে জলটা কী হবে, নিচের দিকে নেমে যাবে। আর নিচের তলার অপেক্ষাকৃত জল তখন গরম, গরম মানে কি, সেটা হালকা, তাহলে সেটা কী হবে, ওপরের দিকে উঠে আসবে। এই রকম যে জলের চলাচলের ফলে কী হবে, জলাশয়ের সমস্ত জল ঠান্ডা হবে এবং এক সময় যখন উপরিতলের জলের উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডটা খুব ভাইটাল। দেখো যখন জলের উপরিতলের উষ্ণতাটা যে মুহূর্তে 4 ডিগ্রি হয়ে গেল, তার আগে অবধি কী ছিল, ধরো 15 ডিগ্রি থেকে জল ঠান্ডা হতে শুরু করেছে। ঠান্ডা হচ্ছে মানে কি, আয়তন কমছে, মানে কি, সেটা ভারী হচ্ছে, মানে নিচের দিকে নেমে আসছে। নিচের দিকেরটা উষ্ণ জল, মানে হালকা, ওপরের দিকে উঠে আসছে, সাইকেলটা চলতে থাকছে। যে মুহূর্তে ওপরের জলটা কি হলো, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছলো, সে মুহূর্তে 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি, জলের আয়তন সবচেয়ে কম আর ঘনত্ব সব থেকে বেশি। তাহলে কি হচ্ছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এরপরে যখন এবার জলটা ঠান্ডা হচ্ছে, জলাশয়ের এবার আরও যখন ঠান্ডা হবে, জলের উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে কি হবে, আয়তন বাড়বে তখন, আর জল হালকা হবে। তখন কি হচ্ছে, উপরের জলটা আর নিচে নামতে পারবে না। এবার উপরের জলের উষ্ণতা কমতে কমতে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে, জল জমে কী হবে, বরফে পরিণত হয়ে গেল। ফলে কি, ওপরটার জল জমে বরফে পরিণত হয়ে গেল, আর জল অপেক্ষা হালকা বলে বরফ কী হবে, জলের উপরেই ভাসতে থাকবে এবং ক্রমশ সেই বরফের স্তর পুরু হতে থাকবে। এবং বরফ আবার কি, তাপের কুপরিবাহী বলে নিচের জল ওপরের ঠান্ডা বায়ুতে বেশি তাপ পরিবাহিত হবে না। ঠিক আছে, নিচের থেকে, মানে বরফটা যেটা আছে সেটা তাপের কুপরিবাহী বলে নিচের জল থেকে ওপরের ঠান্ডা বায়ুতে বেশি তাপ সেক্ষেত্রে কী হবে, পরিবাহিত হবে না। তাই উপরের বরফের স্তর পুরু হতে থাকলেও নিচের নিচের স্তরের জল 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকবে। এর ফলে কী হবে, নিচের জল কখনোই বরফে পরিণত হবে না। এই কারণে মাছ এবং অন্যান্য জলচর প্রাণীরা শীতের দিনেও কী হবে, ওই জলে বেঁচে থাকতে পারবে। বোঝা গেল? এবার দেখো একটা, এটা হচ্ছে কি, মানে জলের সঙ্গে তোমার আয়তন উষ্ণতা একটা লেখো আছে, আর জলের ঘনত্ব উষ্ণতা লেখো আছে। দেখো এখানে এই প্রথমটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে, জলের আয়তনটা কম একদম, তারপর আবার ধীরে ধীরে, মানে 0 ডিগ্রিতে আয়তন বেশি ছিল, দেখো, তারপর আস্তে 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 যখন 4 ডিগ্রি হলো আয়তনটা কমলো। আয়তনটা আমরা রেখেছি কি, ওয়াই অক্ষ বরাবর, আর উষ্ণতাটা এক্স অক্ষ বরাবর রয়েছে। দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন এলো তখন আয়তনটা কি হলো, কম হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? আবার এরই অপোজিট তার মানে ডেফিনেটলি হবে, কারণ কি, আয়তন যখন কমছে ঘনত্ব সর্বাধিক হচ্ছে। দেখো উল্টো গ্রাফ হচ্ছে যখন আমরা জলের ঘনত্ব উষ্ণতা লেখোটা করছি। দেখো 0 ডিগ্রিতে ঘনত্বটা যা ছিল, আস্তে 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 ঘনত্ব বাড়তে বাড়তে 4 ডিগ্রিতে হলো কি সর্বাধিক, তারপর আবার নর্মালি যেভাবে কমার সেটা কমলো। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা এখানে এই চ্যাপ্টারে আর বিশেষ কিছু নেই, কিন্তু গতদিন যে টপিকগুলো পড়েছিলাম তার থেকে কিছু দুটো গাণিতিক উদাহরণ তোমাদের দেখো করানো হচ্ছে, সেটা একটুখানি বোঝার চেষ্টা করো। প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে, দেখো বলছে 60 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে। ঠিক আছে, এবার দেখো
আমরা কি পড়েছিলাম যে যখন মানে জুলের যে সূত্রটা ছিল, তাপ ও কার্য সম্পর্কিত যে জুলের সূত্রটা ছিল সেটা কি বলেছিল, যখন কোনো কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কার্যে রূপান্তরিত করা হয় তখন কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। ঠিক, তাহলে সেখান থেকে আমরা জানতাম কি ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ, যেটা হচ্ছে কি যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক, কিউ হচ্ছে তোমার তাপের পরিমাণ, ডব্লিউ হচ্ছে কার্য। এবার বলেছে 60 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য করতে হবে, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ, জে সমান সমান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, আর কিউ বলে দিয়েছে 60 ক্যালোরি, তাহলে কার্যটা বার করতে পারছি। এই ধরনের কার্য সম্পর্কিত যে অঙ্কগুলো আছে, মানে তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্র দিয়ে, সেই অঙ্কগুলো বাড়িতে তোমরা ট্রাই করবে, ঠিক আছে, করার চেষ্টা করবে। যদি কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। আর একটা দেখো, বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে ওই উষ্ণতায় সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে। আচ্ছা, আমরা কি জানি যে লীন তাপ বাষ্পে রূপান্তরিত, জল থেকে বাষ্পে রূপান্তরিত হবে মানেটা কি, অবস্থার পরিবর্তন হচ্ছে মানে লীন তাপ সম্পর্কিত অঙ্কটা। দেখো লীন তাপ কাকে বলে বলেছিলাম, যে প্রমাণ চাপে যখন উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলা হয়। আমরা জানি জলের বাষ্পীভবনের লীন তাপ কত, 537 ক্যালোরি পার গ্রাম। তার মানে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে ওই উষ্ণতায় বাষ্পে পরিণত করতে কত তাপ লাগে, 537 ক্যালোরি তাপ লাগে। তাহলে একইভাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলকে ওই উষ্ণতায় সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে, 100 × 537। তাহলে এটা হলো উত্তর। 537-এর পরে দুটো শূন্য বসবে, বোঝা গেল। এই জাতীয় অঙ্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে উদাহরণগুলো ট্রাই করবে, করার চেষ্টা করবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে। এরকম ছোট ছোট অঙ্ক কিন্তু আসে। তাহলে এখানে আমাদের তাপের যে চ্যাপ্টারটা সেটা শেষ হলো। সবাই ভালো করে পড়বে, যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে।